যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইরানকে কি মিসাইল দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া? মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেই হঠাৎ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কি বার্তা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন? বহুদিন ধরেই ইরানের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে উত্তর কোরিয়া, যাকে ঘিরে চিন্তিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কারণ রাশিয়া ও চীনের মতো উত্তর কোরিয়ার কাছেও রয়েছে পারমাণবিক অস্ত্র। একই সাথে 3 পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে ইরানের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে হতবাক ইহুদিবাদীরা। প্রশ্ন হলো, সংকটময় পরিস্থিতিতে ইরানের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন কিম জং উন? ইরানকে ঘিরে ইসরায়েল যুক্তরাষ্ট্র যখন সম্মিলিতভাবে আগ্রাসনের আগুন ছড়িয়ে চলেছে, ঠিক সে মুহূর্তে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। কারণ প্রায় একই সময়ে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসনের তীব্র নিন্দাও জানিয়েছে কিম জং উনের দেশটি। সম্প্রতি একটি যুদ্ধজাহাজের পরীক্ষামূলক যাত্রা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দেখতে উত্তর কোরিয়ার নামফো শিপইয়ার্ডে যান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজেই সেই মারণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের সাক্ষী হন কিম। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে মিসাইল উৎক্ষেপণের মাত্র 4 দিন আগে ইরান ইস্যুতেও সরব অবস্থান দেখিয়েছে উত্তর কোরিয়া। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের উপর মার্কিনী আগ্রাসন আন্তর্জাতিক সীমা লঙ্ঘনের শামিল। যুক্তরাষ্ট্রের এমন আধিপত্যবাদের তীব্র প্রতিবাদ জানায় পিয়ংইয়ং। তবে উত্তর কোরিয়া কেবলমাত্র কূটনৈতিকভাবেই ইরানের পাশে দাঁড়ায়নি। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিসাইল তৈরির জন্য ইরানকে প্রয়োজনীয় সহায়তা করছে উত্তর কোরিয়া। আর কিম জং উনের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে রাশিয়াকে নিজেদের সেনা সদস্য দেওয়ার পাশাপাশি মিসাইল ও গোলাবারুদ দিয়েও মস্কোকে সহায়তা করেছে উত্তর কোরিয়া। আর মস্কো পিয়ংইয়ং এর এই সম্পর্ককে কাজে লাগিয়ে সামরিক খাতে সুবিধা আদায় করছে ইরানও, এমন ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করেছে যে উত্তর কোরিয়ার সহায়তায় ইরান গড়ে তুলছে মিসাইলের শক্তিশালী বহর। যদিও এ প্রসঙ্গে ইরান কিংবা উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যে চলছে এখন হাড্ডাহাড্ডি লড়াই। অসম এই লড়াইয়ে মুখোমুখি বিশ্ব মোড়ল খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। বলাই বাহুল্য, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব সমরাস্ত্রের সামনে ইরানের সক্ষমতা কিছুটা হলেও কম। কিন্তু সেই কমতির রেশ মাত্র নেই পারস্য উপসাগরীয় এই দেশটির হৃদয়ে। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে বুক ভরা শোককে শক্তিতে পরিণত করে দেশটি লড়ছে অদম্য শক্তিতে। আর এই অনমনীয়তায় যেন হিমশিম খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অন্যতম মিত্র দখলদার রাষ্ট্র ইসরায়েল। এবারে ইরানের পক্ষ থেকে এলো এমন এক বার্তা যা পশ্চিমাদের জন্য বড় দুঃসংবাদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসি বলছে, বর্তমান মাত্রার তীব্র যুদ্ধ তারা অন্তত আরও 6 মাস চালিয়ে যেতে সক্ষম। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে জানান, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে যে গতিতে যুদ্ধ পরিচালনা করছে সেই তীব্রতা অন্তত 6 মাস ধরে বজায় রাখার সক্ষমতা তাদের রয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এ বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। শত্রুপক্ষের কপালে এখন চিন্তার ভাঁজ। আরও 6 মাস যুদ্ধ মানে শত্রুর জন্য বড় ক্ষতির অঙ্ক। এই দাবি সরাসরি বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে। ট্রাম্প বারবার দাবি করছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ইতোমধ্যেই ইরানকে বড় ধাক্কা দিয়েছে। এমনকি তিনি বলেছেন, আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতেছি। আমরা তাদের পুরো শয়তানি সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, বাস্তব চিত্রটা আসলে কি?
বিশ্লেষকদের মতে ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক সংগঠন IRGC শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাজনীতি, অর্থনীতি ও গোয়েন্দা কাঠামোর মধ্যেও ব্যাপক প্রভাব বিস্তার করে রেখেছে। আর এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করছে মস্কো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবাহী রণতরী এবং যুদ্ধ বিমানের গতিবিধি সম্পর্কিত তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। যদি এই তথ্য সত্য হয়, তাহলে যুদ্ধের সমীকরণ একেবারেই বদলে যেতে পারে। কারণ আধুনিক যুদ্ধে তথ্যই সবচেয়ে বড় শক্তি। শত্রুর অবস্থান, তার কৌশল কিংবা অস্ত্রের গতিবিধি সম্পর্কে আগে থেকে জানা থাকলে যুদ্ধের ময়দানে বড় ধরনের সুবিধা পাওয়া যায়। তবে রাশিয়ার সহযোগিতা কি কেবল গোয়েন্দা তথ্যে সীমাবদ্ধ? বিশ্লেষকদের মতে বিষয়টি তার চেয়েও অনেক গভীর। গত বছরই ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে রাশিয়া। এর মধ্যে রয়েছে MiG-29 সিরিজের যুদ্ধবিমান এবং অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। S-400-কে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এটি কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যদি ইরানের হাতে সত্যিই এই প্রযুক্তি সক্রিয় থাকে, তাহলে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের আকাশপথে অভিযান পরিচালনা করা অনেক বেশি কঠিন হয়ে উঠতে পারে। এর পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সামরিক প্রশিক্ষণেও মস্কোর সহায়তা পেয়েছে তেহরান, এমন দাবি উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে। রাশিয়ার অবস্থান অবশ্য কূটনৈতিকভাবে অনেকটাই সতর্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সব পক্ষকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। তবে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা ছিল, রাশিয়া হয়তো কেবল কূটনৈতিক সমর্থনই দেবে, সরাসরি সামরিক সহায়তায় জড়াবে না। কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনে যখন ইরানকে রাশিয়ার সক্রিয় সহায়তার কথা সামনে আসতে শুরু করেছে, তখন পশ্চিমা বিশ্বে উদ্বেগও বাড়ছে। কারণ এর পেছনে রয়েছে আরও বড় ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো এ লক্ষ্য বহুদিন ধরেই মস্কোর কৌশলের অংশ বলে মনে করেন বিশ্লেষকেরা। আর সেই লক্ষ্যেই ইরানকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছে রাশিয়া, এমন ধারণাও জোরালো হচ্ছে। অন্যদিকে ইরান ও রাশিয়ার সম্পর্ক কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রেও তাদের সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে। যুদ্ধের মাঝেও কি ইরান মিসাইল তৈরি বজায় রেখেছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতিহত করতে কবে 8,000 মিসাইল যোগ হচ্ছে ইরানের সামরিক বহরে? ক্ষেপণাস্ত্রের প্রতি ভর করেই ইহুদিবাদীদের চরম জবাব দিয়ে চলেছে ইরানের সশস্ত্র বাহিনী। কোণঠাসা যুক্তরাষ্ট্র ইসরায়েল কুলকিনারা না পেয়ে স্থলবাহিনী ইরানে পাঠানোর ষড়যন্ত্র করছে। তবে ইহুদিবাদীদের সেই বাহিনীকেও ঘায়েল করার প্রস্তুতি নিয়েছে তেহরান। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর রাডার ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। প্রশ্ন হলো, মিসাইল দিয়েই এত পরিমাণে ধ্বংস কিভাবে করতে সক্ষম হচ্ছে ইরান? ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করার ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণে দফায় দফায় ইরানে বিমান হামলা চালাচ্ছে ইহুদিবাদীরা। কিন্তু শত্রুপক্ষের সামরিক সক্ষমতা এবং হামলা চালানোর পরিধি সম্পর্কে ভালোভাবেই গবেষণা চালিয়েছে ইরানের গোয়েন্দা বাহিনী, যার ফলে সামরিক সক্ষমতা অর্জনে ইহুদিবাদীদের চোখ ফাঁকি দিতে সফল হচ্ছে তেহরান। ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের দাবি, চলমান যুদ্ধের মাঝেও ইরান থামায়নি ব্যালিস্টিক মিসাইল তৈরির কার্যক্রম। এমনকি নতুন করে 2500টি ক্ষেপণাস্ত্র সম্প্রতি ইরানের সামরিক বহরে যোগ হয়েছে, যা দিয়েই মূলত ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলেছে IRGC। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
কেবলমাত্র এতটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকেনি ইরান। ৮,০০০ ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে ছুটে চলেছে আইআরজিসি, যা আগামী বছরের শেষ নাগাদ ইরানের সামরিক বহরে যোগ হবে বলেও দাবি ইসরায়েলের সামরিক সূত্রটির। প্রশ্ন হলো, যুদ্ধের মধ্যেও কিভাবে মিসাইল তৈরি করছে ইরান? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সাম্প্রতিক সময়ে ইরান বেশ কয়েকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র উন্মোচন করেছে, যেগুলোতে মজুদ আছে বিপুল পরিমাণে ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র কেন্দ্রেই তৈরি হচ্ছে ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইলের বহর। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে ভালোভাবেই টের পাচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা মার্কিন বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটির রাডার সিস্টেমকে পুরোপুরি গুড়িয়ে দিতে সফল হয়েছে ইরান, যার ফলে আইআরজিসির ছোড়া মিসাইলগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ওই দুইটি মার্কিন সামরিক ঘাঁটি। ইরানের মাটির 1 ইঞ্চিও শত্রুর হাতে যাবে না। যুদ্ধের উত্তাপ বাড়তে থাকতেই জাতির উদ্দেশ্যে এমনই কঠোর বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে 6 মাস তীব্র যুদ্ধ চালাতে পারবে ইরান, এমনটাই দাবি করেছে ইরানের আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা যখন নতুন মাত্রায় পৌঁছেছে, তখন ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো আগ্রাসনের জবাব দেবে তেহরান। একই সাথে ইরানের আধার সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত 6 মাস চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের মাটি ও পানির নিরাপত্তা রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির সম্মিলিত দায়িত্ব। তার ভাষায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থানে থাকলে কোনো শক্তি ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, বর্তমান উত্তেজনার মধ্যেও ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে তার অভিযোগ, কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে বিভাজন তৈরি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের বিরুদ্ধে যেসব হামলা চালানো হচ্ছে তার কিছু অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে আত্মরক্ষার অধিকার থেকেই ইরান পাল্টা জবাব দিতে বাধ্য হচ্ছে বলে জানান তিনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে পেজেশকিয়ান স্পষ্ট করেন, এসব ঘটনার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তেহরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পক্ষেই অবস্থান নিতে চায় ইরান। ভাষণে তিনি আরো সতর্ক করে বলেন, যারা ইরানের বিরুদ্ধে হামলা চালাবে তাদের প্রতি কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে, ইতিহাস বারবার প্রমাণ করেছে, জাতির ঐক্যই ইরানকে প্রতিটি সংকটে শক্তভাবে দাঁড়িয়ে থাকার সাহস দিয়েছে। আর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও সেই ঐক্যই হবে দেশের সবচেয়ে বড় শক্তি। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বীর দর্পে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরান একা কিভাবে প্রতিরোধ চালিয়ে যেতে পারছে? বৃহৎ শক্তির সাথে একা পেরে ওঠা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, আর বিপক্ষ যদি হয় যুক্তরাষ্ট্র সমর্থিত শক্তি, তাহলে তো পরাজয় অনেকটাই নিশ্চিত। তবে এখানেই বাজিমাত করেছে ইরান, কারণ ইরান একা নয়, তার পাশে আছে পরাশক্তি রাশিয়া। এবার গভীর রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের মাঝে এই ফোন কল কিসের ইঙ্গিত দিচ্ছে? 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আচমকা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করলে এই আগ্রাসনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়াও মার্কিন ইসরায়েলি আগ্রাসনে দেশটির বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বহু বেসামরিক মানুষ নিহত হন। বিভিন্ন তথ্যমতে নিহতের সংখ্যা ইতিমধ্যেই 1000 ছাড়িয়েছে। বিপরীতে ইরানও কঠোর প্রতিরোধ গড়ে তোলে।
মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে শত শত মিসাইল ও ড্রোন ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। ইসরায়েলি ভূখণ্ড ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে অনবরত হামলা চালিয়ে যায় ইরান। ইরানের পাল্টা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা তাসের ঘরের মতো ধ্বংসস্তূপে পরিণত হয়। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে যখন ইরান একা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই প্রশ্ন ওঠে ইরানের জোটসঙ্গীরা কোথায়? সেই জবাব ইরানের জোটসঙ্গীরা দিয়েছে সঠিক সময়েই। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরান যখন বীরদর্পে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জোটসঙ্গী রাশিয়া, চীন পাশে দাঁড়িয়ে শক্তি যোগায় ইরানকে। এবার মার্কিন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধের মধ্যেই গভীর রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোন কল শেষে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় এ খবর। বিবৃতিতে জানানো হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে উল্লেখ করা হয় পুতিন এবং পেজেশকিয়ান নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। এছাড়াও ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানান পুতিন। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেসব ঘাঁটির সেনা সংখ্যা, অস্ত্র, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন গোয়েন্দা চ্যানেলে তেহরানকে জানাচ্ছে মস্কো। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে চলমান সংঘাত এখন কেবল আর মার্কিন ইসরায়েলি বনাম ইরান যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন শক্তির সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে জোট সঙ্গীদের সহায়তায় ইরান যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নাস্তানুভূতি করে ছাড়বে তাই নয়, বরং এ অঞ্চলে দীর্ঘদিনের মার্কিন ইসরায়েলি আধিপত্যেরও ইতি ঘটতে পারে ইরানের হাতেই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন এক মোড় নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের টান টান উত্তেজনার মাঝে এবার সরাসরি অবস্থান জানালো চীন। আর সেই অবস্থান স্পষ্ট, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরোক্ষভাবে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সামরিক শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কোনো সমাধান হবে না, বরং তা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তার এই বক্তব্য নতুন করে আলোচনা এনেছে এক বড় প্রশ্ন, ইরানকে ঘিরে কি মধ্যপ্রাচ্যে নতুন একটি বৈশ্বিক শক্তির জোট গড়ে উঠছে? ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেন, বিশ্ব আবারও এমন এক অবস্থানে ফিরে যেতে পারে যেখানে জোর যার মুল্লুক তার এই নীতি সবকিছু নির্ধারণ করবে। তার মতে শক্তি প্রদর্শন নয়, কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। বিশেষ করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াং ই বলেন, ইরানের তথাকথিত রঙিন বিপ্লব বা শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো উদ্যোগের প্রতি সেখানে সাধারণ মানুষের সমর্থন নেই। তিনি মনে করেন, বাইরের শক্তির হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার বদলে আরও অস্থিরতা তৈরি করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো আন্তর্জাতিক ব্যবস্থার মৌলিক নীতি। তাই ইরান সহ মধ্যপ্রাচ্যের সব দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ বন্ধ করা উচিত। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকেরা বলছেন, চীনের এই অবস্থান শুধু কূটনৈতিক মন্তব্য নয়, এর পেছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক হিসেব নিকেশ। কারণ মধ্যপ্রাচ্য এখন বিশ্বের জ্বালানি রাজনীতির অন্যতম কেন্দ্র, আর সেই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা বেইজিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ওয়াং ই কেবল সমালোচনাতেই থেমে থাকেননি। তিনি সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তার মতে, সংঘাত যত দীর্ঘ হবে ততই নতুন সংকট তৈরি হবে।
ওয়াং ই বলেন, এটি এমন একটি যুদ্ধ যা কখনো হওয়া উচিত ছিল না। এই যুদ্ধ কারো উপকার করছে না। তার মতে সশস্ত্র সংঘাত কখনো স্থায়ী সমাধান দেয় না, বরং নতুন শত্রু তৈরি করে এবং দীর্ঘমেয়াদে আরও বড় সংকটের জন্ম দেয়। চীনের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটি কারণে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের সামরিক হামলাও চালায়, তবুও ইরানের সামরিক ও ধর্মীয় কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। এই মূল্যায়ন নতুন করে প্রশ্ন তুলেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আদৌ কতটা কার্যকর হতে পারে। চীনও সেই প্রশ্নকেই সামনে আনছে। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই এই অঞ্চলের প্রকৃত মালিক, তাই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও তাদেরই থাকা উচিত। তার মতে বাইরের শক্তির চাপিয়ে দেওয়া সমাধান কখনো টেকসই হয় না, বরং স্থানীয় দেশগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন, যা পুরো অঞ্চলকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। এদিকে চীন শুধু বক্তব্য দিয়েই থেমে থাকছে না। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত মোকাবেলায় বিশেষ একজন দূত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেইজিং, যার কাজ হবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে উত্তেজনা কমানোর পথ খোঁজা। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের মতে এটি চীনের জন্য একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হতে পারে, কারণ এতদিন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে, কিন্তু এখন চীনও সেই জায়গায় সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত যেন ধীরে ধীরে বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধে এক ভয়ঙ্কর আতঙ্ক হিসেবে দেখা দিচ্ছে ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন। শত শত ড্রোনের ঢেউয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তেই মিসাইলের ঝাঁক এসে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত এনে মাটির সাথে গুঁড়িয়ে দিচ্ছে শত্রুর স্থাপনা। প্রশ্ন উঠছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান কি তার শাহেদ সিরিজের ড্রোন দিয়েই যুদ্ধের সমীকরণ পাল্টে দিচ্ছে? ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোনগুলো বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত আলোচিত। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ 136 সংস্করণটি একটি সাশ্রয়ী ও কার্যকর কামিকাজে বা আত্মঘাতী ড্রোন হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ও আলোচিত। এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর মূল শক্তি এর গতি কিংবা প্রযুক্তি নয়, বরং এর বিপুল সংখ্যা। কারণ একসাথে বিপুল পরিমাণ ড্রোন নিক্ষেপ করা হলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা দিশেহারা হয়ে যায়। ইরানের যুদ্ধ কৌশল হলো একসাথে বিপুল পরিমাণ ড্রোন নিক্ষেপ করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা, এরপর শক্তিশালী মিসাইল দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত এনে শত্রুর স্থাপনা একদম মাটির সাথে গুঁড়িয়ে দেয়া। আর এতে ইরান দারুণভাবে সফল হচ্ছে। ইরানে তৈরি এই ড্রোনগুলোর উৎপাদন খরচও খুবই কম। বিপরীতে খরচের তুলনায় এর কার্যকারিতা আশ্চর্যজনক। একটি শাহেদ ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র 20,000 থেকে 50,000 মার্কিন ডলার। বিপরীতে একটি শাহেদ ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্যাট্রিয়ট বা থার্ড ব্যবস্থা খরচ করে 40 লাখ বা $4 মিলিয়ন সমমূল্যের শক্তিশালী রকেট। এই খরচের ব্যবধান ইরানের জন্য এক বিশাল জয়, বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ। এই খরচের ব্যবধানকে একটি বড় সমস্যা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু এর কোনো সমাধানও খুঁজে পাচ্ছে না তারা। 2025 সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত 12 দিনের যুদ্ধেও এই ড্রোন বড় ভূমিকা রেখেছিল। এছাড়াও ইউক্রেনের সাথে যুদ্ধেও ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে বড় ধরনের সফলতা পায় রাশিয়া। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরানের তৈরি এই ধরনের ড্রোনের সফলতা দেখে যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি করেছে লোকাস ড্রোন। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি লোকাস ড্রোন ইতিহাসের প্রথমবারের মতো ব্যবহার করে, অর্থাৎ যুক্তরাষ্ট্রও এখন ইরানের প্রযুক্তি নকল করছে।
28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আচমকা সামরিক আগ্রাসন শুরু করে। এই আগ্রাসনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বহু বেসামরিক মানুষ নিহত হন। বিভিন্ন তথ্যমতে নিহতের সংখ্যা ইতিমধ্যেই 1000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে ইরানও মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে শত শত মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও মিসাইলের সংমিশ্রণে দারুণ সফলতা পাচ্ছে ইরান, যা যুদ্ধের সমীকরণকেই পাল্টে দিচ্ছে।